brought to you by MDH Masala. দারুণ বিশুদ্ধ প্রাকৃতিক হলুদ, লঙ্কা, ধনে। না, লঙ্কা, ধনে, হলুদ, MDH। নমস্কার, একটি জি 24 ঘন্টা দুরন্ত দুটো নিয়ে আপনার সঙ্গে রয়েছে আমি শুক্লা। শুরুতেই যে খবর আপনাদেরকে দেব, বিরাট ধাক্কা কালীঘাটের। আরো একা হয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কমিশনে নথি জমার আগে তৃণমূলের রাজ্যসভা নেত্রী সহ সমস্ত পদই ছেড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত পুরনো একজন সঙ্গী চন্দ্রিমা ভট্টাচার্য। মমতাকে ইস্তফাপত্র তিনি পাঠিয়েছেন। দলের চেয়ারপারসন নয়, চিঠিতে মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসাবে সম্বোধন করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। ইস্তফা দেওয়ার পরে একমাত্র জি 24 ঘন্টায় মুখ খুলেছেন তিনি। গতকাল আপনারা জানেন মেট্রোপলিটনে যে টান নাটক চলেছিল, তৃণমূল ভবনের এই ঘটনার কথা উল্লেখ করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। এবং সেক্ষেত্রে তিনি উল্লেখ করছেন, তিনি যখন এই মেট্রোপলিটনের অফিসে ছিলেন তারপরে ঋতব্রত শিবির আসে, সেই সময়ের আগেই তিনি চলে যান বাড়িতে। তখন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ফোন করেন এবং তাকে তিনি বলেন যে তুমি ওদের হাতে ভবনকে তুলে দিলে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথাই তার অত্যন্ত খারাপ লেগেছে। তিনি বলছেন তার আনুগত্য নিয়ে প্রশ্নচিহ্ন উঠছে। দিদির কথায় আমার আনুগত্য নিয়ে প্রশ্নচিহ্ন উঠেছে। আনুগত্য নিয়ে প্রশ্ন উঠলে পরে তিনি সেটা থেকে মনে করেন যে এটা সব থেকে বড় ব্যর্থতা। তাই তিনি আর কোনো রকম পদে থাকতে চান না, তাই ইস্তফা তিনি দিয়েছেন। ঠিক কি বলেছেন জি 24 ঘন্টায় চন্দ্রিমা ভট্টাচার্য, শোনাই। চন্দ্রিমাদি, কালকে পর্যন্ত তৃণমূলে মেট্রোপলিটনে যে ভবন সেখানে আপনি ছিলেন, কালকে রাত্রে কি ঘটলো আপনি এইভাবে পদত্যাগ করছেন? তৃণমূল কংগ্রেসের একদম জন্মলগ্ন বলবো না, আমি জন্মলগ্নে ছিলাম না, কিন্তু তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের সৈনিক হিসেবে, তার মহিলা সংগঠনের একজন কর্মী হিসেবে আমি কাজ করার চেষ্টা করেছি। তিনি আমাকে 3 তারিখে জুন মাসের একটি মিটিং হয়েছিল কালীঘাটে, আমাকে এই রাজ্যের সভানেত্রী হিসাবে নিযুক্ত করেছিলেন তৃণমূল কংগ্রেসের। যেদিন উনি আমাকে নির্দেশ দিয়েছিলেন, যুব ছাত্রর মিটিং ছিল, কালীঘাটে থাকার নির্দেশ দিয়েছিলেন 22 তারিখে, 22শে জুন সেদিন। আর 1 জুলাই দক্ষিণ কলকাতার মিটিং হয়েছিল মহারাষ্ট্র নিবাসে, সেখানে আমন্ত্রণ পেয়েছিলাম বলে গিয়েছিলাম। এবং যারা যারা ওখানে গেছেন তারা নিশ্চয়ই আমার সহকর্মীরা, তারা এটা স্বীকার করবেন যে আমি ওখানে প্রতিদিন ছিলাম। কয়েকজন বিধায়ক আমাদের ওই অফিসে, তারা সেই বিধায়ক যারা এসছিলেন তারা ওই অফিসে ঢুকেছিলেন, কিন্তু আমি যে অফিস ঘরে বসি সেই অফিস ঘরে কিন্তু কোনো বিধায়ক ঢোকেননি আমি যতক্ষণ ছিলাম। তারপরে বেরিয়ে এসেছি এবং গাড়িতে আমি গাড়ি ডেকে আমি বাড়ি চলে এসেছি। সর্বজন শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আমাকে একটা ফোন করতে বলেছে এবং আমি ফোন করি তৎক্ষণাৎ। তিনি আমাকে বলেন যে তুমি হাতে তুলে দিলে, ওদের হাতে ভবন তুলে দিলে। আমার এত দুঃখ হয়েছে, আমি বেদনাহত যে আমি কি করে, আমি বললাম দিদি আপনি এটা আমায় বললেন, আমি হাতে তুলে দিলাম। আমার আনুগত্যে কোনো প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। যখন আনুগত্যে প্রশ্নচিহ্ন থাকে তখন সেখানে থেকে কাজ করা উচিত নয় বলে আমি মনে করি। তাই আমি সেই বেদনাহত মন নিয়ে আমি ছেড়ে দিলাম। আমি অনেক অ্যাকাউন্টসে অথরাইজ সিগনেটারি আছি, সেই অথরাইজ সিগনেটারি হিসেবে আমি নিজেকে উইথড্র করে নিলাম। এবং তার সাথে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াতেও আমি মাননীয়া সর্বজন শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্ট্যাক্ট পার্সন হিসাবে আমি ছিলাম। সুতরাং আমি সেই পদটাও ছেড়ে দিলাম। আমি নিশ্চয়ই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকেও যথাযথ সময় সেটা জানিয়ে দেব। এখানে শেষ নয়, একের পর এক জি 24 ঘন্টার প্রশ্নের একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এক সময়ের সঙ্গী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলছেন তিনি আর কালীঘাটেও যাবেন না। কি বলেছেন শোনায়। আগামী দিনে কি
কালীঘাটে আজ যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসে? প্রশ্ন আসে না, কারণ আমি তো নেই, আমি ছেড়ে দিচ্ছি। তো আমি যখন পদে নেই, কিছুতে নেই, আমি তো কালীঘাটে যাচ্ছি না, আমি তো বসতাম ওখানে। আমার ডিউটিটা ভবনে ছিল এবং আমি সেই ডিউটিটা আমি মনে করি আমি যথাযথভাবে পালন করেছি। সুতরাং আমার সাথে কেউ কোনো বিধায়ক দেখা করতে আসেননি। আসেননি যখন, তখন আমি আমার সময় মতো ওখানে ছিলাম এবং সময় মতো বেরিয়েছি। সুতরাং তারা যদি দেখা করতে না আসেন, আমি তো উপযাচক হয়ে তাদের সাথে দেখা করতে যেতে পারি না। সেই হিসাবে আমি মনে করেছি যে আমার কাজটা আমি সঠিকভাবে করেছি। এতগুলো দপ্তরের দায়িত্বে থাকা একজন ব্যক্তি তিনি ছেড়ে দিচ্ছেন সবকিছু, সেই প্রশ্নটা তো মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন আর কি, পূর্বতন মুখ্যমন্ত্রী। আমি তাকে কখনো অশ্রদ্ধা করছি না, কখনো করবও না, অশ্রদ্ধা কখনো করবও না। কিন্তু যে কাজ তার নির্দেশ মতন যে কাজগুলো, সেগুলোই আমি মন্ত্রী হিসাবে করতাম। এবং হয়তো হাফ প্যান্ট নয়, ইন্ডিপেন্ডেন্ট চার্জ ছিলাম, বলা যেতে পারে বারমুডা ছিলাম, সেই বারমুডা মন্ত্রীই ছিলাম, এরকম তার বেশি হয়নি। বা মাঝে মাঝেই ভাবতাম যে হয়তো আমাকে পূর্ণমন্ত্রী করেও দিতে পারেন, কিন্তু যাই হোক সেটা নিয়ে আমি কিছু বলছি না। যেটা ওনার মনে হচ্ছে সেটা উনি করেছেন, আমি আমার আনুগত্য দেখাতে চেষ্টা করেছি। কিন্তু যখন প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে ওনার মনে, তখন আমি ওনার মনকেও ভারাক্রান্ত করতে চাই না, আমি নিজেও এর মধ্যে থাকতে চাই না। চন্দ্রিমা ভট্টাচার্যতে দৃশ্যতেই ভারাক্রান্ত, তার চোখে জল, কারণ পুরনো দিনের সঙ্গী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তিনি তার প্রতি আস্থা রাখতে পারেননি। কোথাও একটা তার আনুগত্য নিয়ে প্রশ্ন উঠছে, আর সেই জায়গা থেকেই তার এই সমস্ত পদ ছেড়ে দেওয়া। এই মুহূর্তে চন্দ্রিমা ভট্টাচার্য বিধানসভার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এ বিষয়ে আপডেট নিইনি, কথা বলেনি। আমাদের সঙ্গে শ্রেয়সী রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। শ্রেয়সী, একেবারে দেখো, এই মুহূর্তে চন্দ্রিমা ভট্টাচার্য দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে ঠিক আমাদের ডান দিকের চন্দ্রিমা ভট্টাচার্যের যে গাড়ি তুমি দেখতে পাচ্ছ, সেই গাড়ি রয়েছে এই মুহূর্তে। এবং সেই তোমাকে দেখাবো সেই গাড়িটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, এই যে সাদা স্করপিও যে গাড়িটা, এই গাড়িটাই চন্দ্রিমা ভট্টাচার্যের গাড়ি। এই গাড়ি করে এই মুহূর্তে কিন্তু তিনি যাচ্ছেন, এবং আমাদের কাছে যে তথ্য, তিনি কিন্তু এই মুহূর্তে বিধানসভায় যাচ্ছেন। তোমাকে জানাই সেই বিষয়টা, যে তুমি দেখতে পেলে সাদা যে স্করপিও গাড়ি, সেই স্করপিও গাড়ি করে চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বাড়ি থেকে বেরিয়েছেন, এবং এই মুহূর্তে আমাদের কাছে তথ্য তিনি এই মুহূর্তে যাচ্ছেন হচ্ছে বিধানসভাতে। এবং অবশ্যই গাড়িতে তার ছেলে সৌরভ বসু তিনিও রয়েছেন। এবং যে কথা বারে বারেই কিন্তু চন্দ্রিমা ভট্টাচার্য যে কথা বারে বারে তিনি বলছিলেন, যে তিনি একেবারে 4 তারিখের পর থেকে তিনি রেগুলার গেছেন, এমনকি গতকাল পর্যন্ত তিনি গিয়েছেন সেক্ষেত্রে তৃণমূল ভবনে। কিন্তু যে বিষয়টা কার্যত তার আনুগত্য নিয়ে যখন প্রশ্ন উঠেছে, সেই প্রশ্নের জায়গা থেকে তিনি আর থাকতে চাইছেন না। এবং সেক্ষেত্রে তিনি স্পষ্ট জানিয়েছেন যে তাকে যদি আবার ডাকা হয় বা কিছু হয়, সেক্ষেত্রে তার কিন্তু আর ফেরত যাওয়ার কোনো জায়গা নেই, সেটাও তিনি স্পষ্ট করেছেন। ফলে সব মিলিয়ে এই মুহূর্তে কিন্তু আজকে সকালে সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি তার পদত্যাগপত্র পাঠিয়েছেন। যে পদত্যাগপত্র তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে উল্লেখ করেছেন এক্স চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল সেই হিসেবে। এবং সেই সেই ক্ষেত্রে একটা প্রশ্ন কিন্তু সামনে আসছে, চন্দ্রিমা ভট্টাচার্যের সমস্ত পদ ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় তাকে যেভাবে বলেছেন, সেই বিষয় নিয়ে তিনি কতটা বেদনা হতো সেটা যেমন প্রকাশ করেছেন, সেই সঙ্গে দুটো বিস্ফোরক মন্তব্য তিনি করেছেন। এক তো তিনি বাজেট পেশের কিছু আগে জানতে পারতেন, ডিসকাস হতো না তার কথা থেকে একেবারেই পরিষ্কার। আর অন্যদিকে নিজেকে বারমুডা মন্ত্রী, হাফ প্যান্ট মন্ত্রী নিজে বলছেন চন্দ্রিমা ভট্টাচার্য। একেবারে দেখো, কার্যত তিনি বলছেন যে তিনি কখনো পূর্ণমন্ত্রীর দায়িত্বই পাননি তিনি। এবং সেখানে তিনি বলছেন সেক্ষেত্রে যেহেতু হাফ প্যান্ট মন্ত্রী, অর্থাৎ MOS মিনিস্টার অফ স্টেট হাফ প্যান্ট মন্ত্রী, তাকে বিভিন্ন কয়েকটা দপ্তর ছিল যেখানে তিনি মিনিস্টার অফ স্টেট ছিলেন, কিন্তু স্বাধীন দায়িত্ব নিয়ে। ফলে সেই জায়গা থেকে তিনি বলছেন হাফ প্যান্ট মন্ত্রীর থেকে হয়তো একটু বড় সেখানে, তাই জন্য তিনি বলছেন বারমুডা মন্ত্রী ছিলাম, কিন্তু তার কাছে কোনো ফাইল আসতো না। তিনি বলছেন যে নির্দিষ্ট 2-3টে ফাইল যেগুলো আসতো, এর বাইরে কোনো ফাইল তার কাছে আসতো না। পাশাপাশি তিনি এটাও খুব স্পষ্ট করছেন যে এক্ষেত্রে নির্দিষ্টভাবে তার যে বক্তব্য, সেই বক্তব্যে তিনি স্পষ্ট করছেন যে বাজেট পেশের দিন, সেক্ষেত্রে বাজেট পেশ হতো 2টো নাগাদ, এবং তিনি বলছেন যে তার কাছে হয়তো তার কয়েক ঘন্টা আগে বাজেট আসতো, তিনি নিজেও জানতে পারতেন না যে এক্ষেত্রে বাজেটে কি রয়েছে কি না রয়েছে কখন। এবং সেটা তার চন্দ্রিমা ভট্টাচার্যের কথা থেকে পরিষ্কার, তৃণমূল কংগ্রেসের দলের অন্দরে কোথায় কত অসুখ ছিল। তুমি আমাদের সঙ্গে থাকো শ্রেয়সী। চন্দ্রিমা ভট্টাচার্য যেটা বলছেন যে আমার কাছে কোনো ফাইল আসতো না, বারমুডা মন্ত্রী ছিলাম, পূর্ণমন্ত্রী হওয়ার আশা করেছিলাম, এই বক্তব্যগুলো শোনাই। এতগুলো দপ্তরের দায়িত্বে থাকা একজন ব্যক্তি তিনি ছেড়ে দিচ্ছেন সবকিছু, সেই প্রশ্নটা
মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন আর কি, পূর্বতন মুখ্যমন্ত্রী। আমি তাকে কখনো অশ্রদ্ধা করছি না, কখনো করবও না, অশ্রদ্ধা কখনো করবও না। কিন্তু যে কাজ তার নির্দেশ মতন যে কাজগুলো, সেগুলোই আমি মন্ত্রী হিসাবে করতাম। এবং হয়তো হাফ প্যান্ট নয়, ইন্ডিপেন্ডেন্ট চার্জ ছিলাম, বলা যেতে পারে বারমুডা ছিলাম, সেই বারমুডা মন্ত্রীই ছিলাম, এরকম তার বেশি হয়নি। বা মাঝে মাঝেই ভাবতাম যে হয়তো আমাকে পূর্ণমন্ত্রী করেও দিতে পারেন, কিন্তু যাই হোক, সেটা নিয়ে আমি কিছু বলছি না। যেটা ওনার মনে হচ্ছে সেটা উনি করেছেন, আমি আমার আনুগত্য দেখাতে চেষ্টা করেছি। কিন্তু যখন প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে ওনার মনে, তখন আমি ওনার মনকেও ভারাক্রান্ত করতে চাই না, আমি নিজেও এর মধ্যে মানে থাকতে চাই না। বাজেট আপনি পেশ করেছেন, আমরা দেখেছি আপনি বাজেটের সময় আমার সাথে কতটা ডিসকাশন হয়েছে, আমাদের কি হয়েছে না হয়েছে, সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও হয়তো কিছুটা জানেন, হয়তো আধিকারিকদের সাথে কথা বলে জেনেছেন যে আমি খুব একটা ডিসকাসড হতাম না এবং হইনি যে বাজেট কি হবে। সবাই জেনেছে হয়তো একটু পরে, আমি জেনেছি হয়তো একটু আগে, সেই দিনই। মানে যেদিন বাজেট পেশ হতো সেদিনই কি আপনি জানতে পারতেন? অবশ্যই সেই দিনই আমি জানতে পারতাম, হয়তো আমি একটু আগে জেনেছি আর বাকি জনতা পরে জেনেছি। শ্রেয়সী, তার মানে একটা বিষয় খুব পরিষ্কার, মানে খারাপ লাগাটা একদিনের মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ফোন করে যা বলা তা নয়, খারাপ লাগাটা দীর্ঘদিন ধরে ছিল, সেটা জমছিল। এমন সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে তিনি ছিলেন যখন এক এক করে এক একজন বিধায়ক বেরিয়ে গিয়েছেন, দলে কার্যত বিদ্রোহ ঘোষণা, সেই সময় তো পাশে ছিলেন। আর তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য তিনি মন থেকে মেনে নিতে পারেননি, তাই তো? দেখো, চন্দ্রিমা ভট্টাচার্য সেটাই তিনি বলছেন যে এক্ষেত্রে খারাপ লাগা বিভিন্ন ইস্যুতে বিভিন্ন সময় হয়েছে তার, কিন্তু কখনো কিন্তু কার্যত তিনি প্রকাশ্যে কিছু বলেননি। তার কারণ তিনি বরাবরই মনে করেছেন যে আনুগত্যটাই হচ্ছে আসল বিষয়, এবং সেই জন্য খারাপ লাগা সত্ত্বেও তিনি বিভিন্ন সময় বিভিন্ন জিনিস তার নিজের মধ্যে চেপে রেখেছেন। কিন্তু তিনি বলছেন যে তা সত্ত্বেও 4 তারিখের পরে যখন দলের একাধিক বিধায়ক, যারা জিতেছেন বিধায়করা বা যারা হেরে গেছেন তারাও, প্রাক্তন বিধায়করা, তারা যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়ছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তার যে বক্তব্য, সেই বক্তব্য নিয়ে তার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দল ছাড়ছেন, তখনও কিন্তু কার্যত তিনি থেকে গেছেন। এমনকি গতকাল পর্যন্ত তিনি সেক্ষেত্রে কিন্তু তৃণমূল ভবনে তিনি, অর্থাৎ যেখানে যে তৃণমূল ভবনের অধিকার নিয়ে এই মুহূর্তে কিন্তু কার্যত দুপক্ষের মধ্যে সমস্যা তৈরি রয়েছে, সেই তৃণমূল ভবনেও কিন্তু গতকাল তিনি বসেছেন। কিন্তু তার সত্ত্বেও সেক্ষেত্রে তিনি যেটা স্পষ্ট বলছেন যে তার সত্ত্বেও কিন্তু কার্যত যাকে যখন এক্ষেত্রে নির্দিষ্টভাবে বলা হলো, অর্থাৎ যে পরিস্থিতি তৈরি হলো, যেখানে তাকে বলা হলো, তিনি বলছেন যে দলের নেত্রী, তিনি স্পষ্ট বললেন যে এক্ষেত্রে তৃণমূল ভবনটা ছেড়ে দিলে, ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু তিনি যেটা বলছেন যে এইখান থেকে দাঁড়িয়ে কিন্তু কার্যত তার যে আনুগত্য, সেই আনুগত্য নিয়ে যখন প্রশ্ন উঠছে তখন কিন্তু সেখানে থাকা যায় না, তেমনটাই তিনি বলছেন। এবং সেখান থেকে দাঁড়িয়ে সেই জায়গা থেকে তার এই সিদ্ধান্ত, বুঝতে পারছি। শ্রেয়সী, তুমি আমাদের সঙ্গে থাকো, তুমি চন্দ্রিমা ভট্টাচার্যকে ফলো করছো, আমরা সেই ছবি অবশ্যই দেখাতে থাকবো। তবে তার আগে এই মুহূর্তে সুকান্ত ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক তথা অধ্যাপক, আমার সঙ্গে রয়েছেন সরাসরি। আমি সুকান্ত বাবুর সঙ্গে কথা বলবো। সুকান্ত বাবু, কি বলবেন বলুন তো, চন্দ্রিমা ভট্টাচার্যের এই যে অবস্থান, তার জি 24 ঘন্টা একের পর এক বিস্ফোরক মন্তব্য, আপনি কি বলবেন? দেখো, চন্দ্রিমা ভট্টাচার্য তো মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত স্নেহভাজন ছিলেন, কাছের একজন ব্যক্তি ছিলেন, এবং সেক্ষেত্রে বহুবার তিনি মানে ইন্ডিপেন্ডেন্ট চার্জও ছিলেন। এবার তিনি যেটা বলছেন সেটা ভয়ানক অভিযোগ যে তিনি মানে অর্থমন্ত্রী হিসেবে বহুবার তিনি কিছু জানতেন না, ফাইল আসতো না। এই ঘটনাগুলো কিন্তু ভয়ঙ্কর, কারণ এটা যে একটা সেন্ট্রালাইজিং টেন্ডেন্সি ছিল এই তৃণমূল কংগ্রেসের মধ্যেও, যে একটা কেন্দ্রীকরণ নীতি, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বাকিগুলো যে ল্যাম্প পোস্ট, এটা কিন্তু চন্দ্রিমা ভট্টাচার্যের কথায় অত্যন্ত পরিষ্কার হয়ে গেল। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেউ মেনে নিতে পারছেন, এটাও কিন্তু তার কথায় আসছে। সুতরাং তার আনুগত্য ছিল, কিন্তু এতদিন আনুগত্যটা শুধুমাত্র ভয়ে ছিল বা শঙ্কায় ছিল, কারণ যখন তিনি ক্ষমতায় মমতা বন্দ্যোপাধ্যায়, তখন তিনি বলতে পারেননি। এবার ঘটনা এটা, যে কোনো রেজিমেন্টেড পার্টি না হলে এগুলো ঘটনা ঘটবেই, বা মাস বেস ক্যাডার পার্টি না হলেও। আর মমতা বন্দ্যোপাধ্যায় এই যে একনায়কতান্ত্রিক একজন ধারায়
শাসন কার্য চালাতেন, এটা তার প্রমাণ। এবং চন্দ্রিমা ভট্টাচার্য চলে যাওয়া মানে কিন্তু একটা, এই যে যারা মমতাপন্থী তৃণমূল, তাদের ভিত্তিটা অনেকটা দুর্বল হয়ে গেল। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় চলবেন, এটা নিয়েও কিন্তু ঘোর আপত্তি রয়েছে। যারা এখন একদমই, আর সেই জায়গা থেকে তিনি কল্যাণ ঋতব্রত শিবিরে যাবেন কিনা সেই প্রশ্নের উত্তর কিন্তু চন্দ্রিমা ভট্টাচার্য দেননি। তবে হ্যাঁ, ঋতব্রত শিবিরের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা বিধায়ক, এন্টালি বিধায়ক সন্দীপন সাহা, তিনি কি বলছেন এই বিষয়ে, তার বক্তব্য একবার শুনিয়ে দিই। তার এই ডিসিশনকে স্বাগত জানাই। আমরা 22 তারিখে মিটিং করেছিলাম, এনসিডাব্লিউ ন্যাশনাল ওয়ার্কিং কমিটি ঠিক হয়েছিল, কে চেয়ারপারসন হবে সেটা ঠিক হয়েছিল, এবং বাকি পদাধিকার ঠিক হয়েছিল। তারা কিন্তু সবাই সবার জায়গায় অটুট রয়েছে। আর ওইখান থেকে যেই কমিটিগুলো ঘোষণা করা হচ্ছে, তাদের মধ্যে একের পর এক তার রেজিগনেশন দিচ্ছে। ওখানে মুষল পর্ব চলছে, আরও ক্রমশ প্রকাশ্য আরও দেখতে পাচ্ছি। নিশ্চয়ই তিনি ওখানে কাজ করার পরিবেশ পাচ্ছেন না, কাজ করার পরিবেশ তো নেই, গণতান্ত্রিক পদ্ধতিতে তো কাজ হচ্ছে না, এবং হচ্ছে না বলেই একের পর এক তারা রেজিগনেশন দিচ্ছেন। ভট্টাচার্য কি আপনাদের সঙ্গে যোগাযোগ করছে? না, এখনো পর্যন্ত কোনো যোগাযোগ হয়নি। সন্দীপন সাহার বক্তব্য শুনলেন। তিনি বললেন যেমনটা যে কালীঘাটের মুষল পর্ব শুরু হয়েছে, আরও সময়ের সঙ্গে সঙ্গে বের হবে। জাস্ট 1 মাস হয়েছিল চন্দ্রিমা ভট্টাচার্য এই পদ পেয়েছিলেন, সেই পদ তিনি ছেড়ে দিলেন। অন্যদিকে রাজ্য বিজেপি সভাপতি 1 বছর পূর্ণ হলো শ্রমিক ভট্টাচার্যের, তিনি কি বলছেন শোনাই। তৃণমূল কোনোদিনই কোনো রাজনৈতিক দল ছিল না। তৃণমূল হয়ে গিয়েছিল লুটেরাদের দল, নীতি ছিল দুর্নীতি। তৃণমূলের ভিত্তিই ছিল কাটপানি। দেখুন, আমদানি বন্ধ, 70-75-এর ভাগ নেই, 75-25-এর ভাগ নেই, সব শেষ। তখন দল ছেড়ে চলে যাচ্ছে। তৃণমূলের এখন একমাত্র জায়গা হচ্ছে মডার্ন ইসলামিক হিস্ট্রি সিলেবাসে, এর বাইরে তৃণমূলের অস্তিত্ব থাকে। তৃণমূল 5 টুকরো হলো কি 50 টুকরো হলো, মানুষের কিছু যায় আসে। এই তালাবাজি, ডিমবাজি যেগুলো তৃণমূল শুরু করেছে, এতে পশ্চিমবঙ্গের ভাবমূর্তি খুব উজ্জ্বল হচ্ছে না, আর মানুষ এগুলোকে গ্রহণ করছে না। কারোর এর সম্পর্কে কোনো উৎসাহ নেই। দল তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব নিয়ে যখন প্রশ্ন তোলা হচ্ছে বিজেপির তরফ থেকে, রাজ্যের শাসক দলের তরফ থেকে, চন্দ্রিমা ভট্টাচার্য দাদার সঙ্গে প্রশ্ন যখন করা হচ্ছিল, যখন আমরা প্রশ্ন করেছিলাম যে সাংসদদের সঙ্গে তার কোনো কথা হয়েছে, তিনি কিন্তু বলেছেন যে না, সাংসদদের সঙ্গে তার কোনো কথা হয়নি। দোলা সেন সাংসদ, তার বক্তব্য কি শোনাই। দোলা সেনের বক্তব্য অবশ্যই আমরা পরবর্তী সময় শোনাবো। তিনি কি বলছেন চন্দ্রিমা ভট্টাচার্যের এই সমস্ত পদ ছেড়ে দেওয়া নিয়ে আমি অবশ্যই জানার চেষ্টা করবো। তবে তার আগে একটু শ্রেয়সীর সঙ্গে কথা বলি। শ্রেয়সী, এই যে দলের অন্দরের যে ঘুণ, চন্দ্রিমা ভট্টাচার্য এমন একজন যার চলে যাওয়া মানে কালীঘাট তৃণমূলের ভিত নড়ে যাওয়া, এমনটাই তো রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন। কারণ তিনি যে সে ব্যক্তি নন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় ছায়ার সঙ্গে আমরা বলতে পারি। একেবারে দেখো, 4 তারিখের পর থেকে 4 মের পর থেকে বলা যেতে পারে যে সমস্ত ব্যক্তি, যে গুটি কয়েকজন ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নিয়মিত তার কাছে যেতেন, কালীঘাটের বাড়িতে যেতেন, সেই গুটি কয়েকজন ব্যক্তির মধ্যে যদি সবার আগে কারোর নাম করতে হয়, তিনি কিন্তু অবশ্যই চন্দ্রিমা ভট্টাচার্য। এবং দেখা যাচ্ছে যে 6 তারিখে সেক্ষেত্রে বৈঠক হচ্ছে, নতুন যে ওয়ার্কিং কমিটি তৈরি হচ্ছে, সেই ওয়ার্কিং কমিটির যে চিঠি, সেই চিঠিতে কিন্তু চন্দ্রিমা ভট্টাচার্যকে কিন্তু কার্যত দেখা যাচ্ছে যে রাজ্য সভাপতি করা হচ্ছে। এবং ইলেকশন কমিশনের কাছেও যে চিঠি পৌঁছেছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, সেই চিঠিতেও কিন্তু কার্যত যে নতুন কমিটির নাম দিয়ে যে চিঠি আছে, সেখানেও কিন্তু চন্দ্রিমা ভট্টাচার্য তিনি ওয়ার্কিং কমিটির, সেক্ষেত্রে সেই চিঠিতেও কিন্তু তিনি রাজ্য সভাপতি তিনি রয়েছেন। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলাই যেতে পারে যে চন্দ্রিমা ভট্টাচার্য হচ্ছেন সেই ব্যক্তি যে 4 তারিখের পর থেকেও কিন্তু তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ কোনোদিন ছাড়েননি। বরাবর তাকে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে সে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান হোক বা অন্য যে কোনো অনুষ্ঠান হোক, বরাবর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাকে থাকতে দেখা গেছে। সেই চন্দ্রিমা ভট্টাচার্য যখন নিশ্চিতভাবে তিনি আজকে সরে দাঁড়াচ্ছেন, নিশ্চিতভাবে সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং বহু পুরনো দিনে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী, সেক্ষেত্রে তিনি দীর্ঘদিন তিনি মন্ত্রিত্ব সামলেছেন, একাধিক দপ্তরে মন্ত্রিত্ব সামলেছেন, কিন্তু তার যেটা বক্তব্য, সেক্ষেত্রে কখনোই কিন্তু তার কাছে কোনো ফাইল সরাসরি আসতো না। নেত্রী যেরকম নির্দেশ দিতেন সেই অনুযায়ী তিনি সাইন করতেন। এমনকি অর্থাৎ বাজেট যেটা একজন অর্থমন্ত্রী যখন, সেক্ষেত্রে সময়ের সঙ্গে সঙ্গে কালীঘাট তৃণমূলের তরফ থেকে কোনো রকম বক্তব্য আসে কিনা সেদিকে অবশ্যই শ্রেয়সী আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। স্বাস্থ্য আর নিউট্রিশন
নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH brought to you by MDH Masala.